পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে আবার চালু হতে চলেছে এক দেশ এক নির্বাচন নীতি। 1952 সাল থেকে 1967 সাল অবধি দেশে লোকসভা এবং বিধানসভার ভোট একসাথে হয়েছে। তারপর লোকসভা এবং বিধানসভার ভোট আলাদা আলাদা সময় হয়। 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতির মধ্যে একটি ছিল এক দেশ এক নির্বাচন চালু করা। সেই লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছে কেন্দ্র সরকার। মঙ্গলবার 129তম সংবিধান সংশোধনী বিল অর্থাৎ এক দেশ এক নির্বাচন বিল পেশ করা হয় লোকসভায়। বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। বিল পেশ করার জন্য ভোটাভুটির দাবি করেছিল বিরোধীরা। সেই মোতাবেক প্রথমে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে ভোট হয়, পরে ব্যালটের মাধ্যমে ভোট হয়। বিলটির পক্ষে ভোট পড়ে 269টি এবং বিপক্ষে ভোট পড়ে 198টি। যদিও এই গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার সময় সংসদে মাত্র 461 জন সাংসদ কক্ষে উপস্থিত ছিলেন। তবে ভোটাভুটির পর বিরোধীরা বিজেপির সমর্থন নিয়ে কটাক্ষ করছে। বর্তমানে বিলটি পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে অর্থাৎ যৌথ সংসদীয় কমিটির কাছে। তাই এখন প্রশ্ন জাগে, এক দেশ এক নির্বাচন বিল পেশ হলেও আগামী দিনে লোকসভা এবং রাজ্যসভায় এই বিল কি পাশ করতে পারবে বিজেপি? লোকসভায় এনডিএ শক্তি 293 আর বিল পাশ করানোর জন্য প্রয়োজন 361টি ভোটের। বাকি 68টি ভোট কিভাবে ব্যবস্থা করবে বিজেপি? সর্বোপরি ভারতবর্ষে এক দেশ এক নির্বাচন নীতি এই মুহূর্তে কেন প্রয়োজন? এমন সব গুরুত্বপূর্ণ আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এক দেশ এক নির্বাচন বিলের গুরুত্ব এবং তা পাশ হবার সম্ভাবনা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব নবেন্দু ভট্টাচার্য। স্বাগত নবেন্দুবাবু। নমস্কার নবেন্দুবাবু, এক দেশ এক নির্বাচন বিল পাশ হবার সম্ভাবনা কতটা দেখছেন? নিশ্চয়ই এটা তো আলাপ আলোচনা চলছে। এটা এখন জিপিসিতে পাঠানো হয়েছে, তারপরে আবার আলোচনা হবে। এটা মানে এই যে প্রক্রিয়া সংবিধানের মধ্যে থেকে, সংবিধানের যে মানে যে জুরিসডিকশনের মধ্যে থেকে এই কাজটা করতে হয়, এটা খুব একটা সহজ না। কয়েকটা প্রক্রিয়া আছে। রাজ্যগুলির মধ্যে 50% রাজ্যের সমর্থন পেতে হবে, সেগুলি পাওয়া যাবে। আমরা তো আত্মবিশ্বাসী। আমাদের এটাও বিশ্বাস বিরোধী যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যেও অনেকেই এই বিলের পক্ষে মত রাখবেন। আচ্ছা, কারণ এই যে ব্যবস্থাটা ছিল এটা তো শুরু থেকে ছিলই, কিন্তু কংগ্রেসের কারণে এই বিষয়টা মানে নতুন করে আমরা আমাদের কাছে যেটা এলো যে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে নির্বাচন হবে, সেটা এসছে, সেটা কংগ্রেসের কারণে। আমার খুব, যদি আমি সংসদের দিক থেকে আমি ভুল না করি, খুব সম্ভবত 68 সনে রাজ্যগুলির সরকারকে ভেঙে দেওয়া হয়, রাষ্ট্রপতি শাসন জারি করা হয় সম্পূর্ণ অনৈতিকভাবে। এই যে অনৈতিকভাবে তৎকালীন কংগ্রেস সরকার সেই রাজ্য সরকারগুলিকে ভেঙে দেয়, ফলে এবং পরবর্তী সময় কেন্দ্রের সরকারও পতন ঘটে। এই সমস্ত কারণে সঠিক সময়ে নির্বাচনের যে একসঙ্গে নির্বাচনের যে বিষয়টা, সেটা ব্যাঘাত ঘটে এবং পরবর্তী সময় তা নিয়ে আলাদা আলাদা নির্বাচন, আলাদা আলাদা সময় নির্বাচন। কিন্তু আপনি দেখুন, এটা হচ্ছে নীতিগত অবস্থান, ভাগ ভাগ করা। এটা গভীরে যেতে হবে, কারণ কংগ্রেসের বিরোধিতা করছে কেন? কংগ্রেস আমলে এগুলি ছিল। আমরা বিরোধিতায় পরে আসবো নবেন্দুবাবু আপনার কাছে। আমাদের দর্শক বন্ধুরা যারা আজ দেখছেন, বিজেপি নেতৃত্ব রয়েছে নবেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে। বিলটি নিয়ে কি হয়েছে এই মুহূর্তে সবাই জানে। এক দেশ এক নির্বাচন বিল পেশ হয়েছে, পাস নয়, পেশ হয়েছে। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং সেই অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার দিন বিলটি পেশ হয় লোকসভায়। এবার লোকসভায় পেশ হওয়ার জন্যে মেজরিটি, ভোটাভুটির মধ্যে মেজরিটি যদি সেটা সমর্থন করে তখনই কিন্তু যে কোনো বিল পেশ করা যায়। তবে বিল পাশ করানোর জন্য যারা সংসদে উপস্থিত থাকবেন 2/3 কিন্তু সমর্থন প্রয়োজন। এখন যেটা হয়েছে মঙ্গলবার দিন, 461 জন সেখানে উপস্থিত ছিলেন সাংসদ এবং তার মধ্যে 269 জন বিলটি পেশ হবে পক্ষে সমর্থন
করেছেন এবং বিল পেশ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিল পেশ হওয়া এবং পাশ হওয়ার মধ্যে অনেকগুলো প্রক্রিয়া আছে আপনি বললেন, কিন্তু সবগুলোর পেছনে যাওয়ার আগে আমি যেটা আপনার কাছে জানবো যে এই মুহূর্তে এই বিল বা এই এক দেশ এক নির্বাচন ভারতবর্ষের জন্য কেন এবং কিভাবে প্রয়োজন। ভারতবর্ষে অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন ভারতবর্ষে এই মুহূর্তে অনেক ইস্যু আছে, অনেকগুলো সমস্যা আছে। ভারত পঞ্চম অর্থনীতি, তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই আমরা সেদিকে যাব বলে লক্ষ্য স্থির করা হয়েছে। এখন এর মধ্যে অনেকগুলো সমস্যা, অনেকগুলো ইস্যু রয়েছে, সেইগুলোকে ছাপিয়ে এক দেশ এক নির্বাচন এই মুহূর্তে দেশের জন্য কিভাবে হিতকর, সেটা হচ্ছে অনেকগুলি সমস্যা আছে আপনি বলেছেন। এই যে অনেকগুলি সমস্যা আছে এর জন্যই এটা দরকার। আচ্ছা, এই সমস্যাগুলি নিরসন করতে গেলে সেরকম ভাবে পদক্ষেপ নিতে হয়। এখন বিভিন্ন বিষয়, যেমন আমি বলছি প্রথম অর্থনৈতিক ক্ষেত্রটা আমি বলি, যেমন এইভাবে নির্বাচন করতে গেলে একবার রাজ্যের বিভিন্ন রাজ্যগুলির আলাদা আলাদা ভাবে নির্বাচন হবে, কেন্দ্রীয় সরকারের নির্বাচন হবে, কি পরিমাণ যে অর্থ ক্ষয় হয়। আমি আপনাদের এখানে আসার আগে একটা টক শো আমি ফলো করছিলাম, এই 2019-এর যে নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে 60,000 কোটি টাকা ব্যয় হয়েছে। মানে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে এটা বাড়ছে, অঙ্কটা বাড়ছে। এবং রাজ্যগুলির আবার তো নিজের নির্বাচন হচ্ছে, আর্থিক একটা বিষয় আছে। এখন মানুষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। ধরুন আমরা মানুষকে একটা আবার আমরা বিনামূল্যে খাদ্য সামগ্রী আমরা বিলি করছি, এর জন্য অর্থের প্রয়োজন। সেটা আসবে কোথা থেকে? আমরা যদি ভরটা আমরা সংকুচিত না করি, এই অযথা ব্যয়ের বিষয়গুলি যদি আমরা নিয়ন্ত্রণে না আনি, তাহলে তো হবে না। এই বিষয়টা যেমন আছে, পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ভাতা এগুলি চলছে, তো সেগুলি তো করতেই হবে। এই সমস্ত বিষয় সরকারকে যে অর্থটা দিতে হয় মানুষকে, সেটা আমি বলছি শুধু এখানেই না, আপনারা যদি জীবনযাত্রার মান উন্নয়ন করতে হয় মানুষের, এদেশের মানুষের জীবনযাত্রা সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের দিকে সরকারকে নজর রাখতে হয়, তাহলে এই ধরনের বাড়তি খরচের যে সমস্ত ক্ষেত্রগুলি আছে সেগুলি খতিয়ে দেখতেই হবে। এবং এই ব্যবস্থাটা পূর্বে ছিল, এই ব্যবস্থাটা পূর্বে ছিল, এটা নির্দিষ্ট কিছু কারণে এটা করা হয়নি, এটা বাতিল হয়েছে, এটা প্রয়োগ করা হচ্ছে না বর্তমানে নির্দিষ্ট কিছু কারণে। সেটা আবার মানে করলে সেই সমস্ত লাভালাভগুলি আছে, এগুলি দেখতে হবে। পাশাপাশি আপনি দেখুন, অন্য দূরে গিয়ে লাভ নেই, আমাদের রাজ্যেই দেখুন, একবার লোকসভা নির্বাচন হলো, লোকসভা নির্বাচন তার আগে বিধানসভা নির্বাচন গেল, আমাদের যে স্কুলগুলির অবস্থা কি, মানে নির্বাচন কমিশনের এত মানে লোক নেই, বা তাদের যে ম্যান পাওয়ার লিমিটেড, তারা কাজ করায় বিভিন্ন দপ্তরের কর্মীদের দিয়ে, ফলে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কাজের উপরে একটা চাপ পড়ে, বাড়তি চাপ পড়লো নির্বাচনের সময়। এই নির্বাচনের সময় যে এই চাপটার কারণে বিদ্যালয়গুলিতে সমস্যা হয়, শুধু এখানেই না, আপনি নির্বাচন পরিচালনার জন্য সুরক্ষা বাহিনীর প্রয়োজন হয়। এই সুরক্ষা বাহিনীর লোকেরা এসে কোথায় থাকে? বিদ্যালয়গুলিতে থাকে। শিক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের আঘাত আসে। ঠিক আছে, তাদের তো রাখতেই হবে। আমরা যদি এইটাকে দুইবারে না করে একবারে করি, তাহলেই তো এই সমস্যাটার সমাধান হয়ে যায়। কোথাও কোনো সমস্যা নেই, একই লোক দিয়ে পুরোটা কাজ করানো যাচ্ছে, একই ম্যান পাওয়ার দিয়ে কাজটা করানো যাচ্ছে। আপনি বলছেন এখানে ম্যান পাওয়ার লিমিটেড, এখানে আপনি বলছেন নির্বাচন কমিশনের ম্যান পাওয়ার লিমিটেড। অনেকেই বলছে যে নির্বাচন কমিশন তো এই মুহূর্তে 2-3টে রাজ্যের একসঙ্গে বিধানসভা নির্বাচনই করাতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচন একসঙ্গে এই সম্পূর্ণ ব্যাপারটা পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের কাছে সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার বা ম্যান পাওয়ার আছে কি নাই? না, যে কর্মী দিয়ে এখন করানো হচ্ছে, আগামী দিনে তাদের দিয়েই তো করানো হবে নির্বাচনটা। হ্যাঁ, ভোট যন্ত্রের সংখ্যা বাড়বে। হ্যাঁ, ভোট যন্ত্রের যে সংখ্যা, নিরাপত্তা কর্মীদের সংখ্যা এখন তো মানে যেভাবে আমরা করছি, ধরুন আমাদের এই আমরা যে কেন্দ্রে বসে আছি, সেখানে এই বিধানসভা কেন্দ্রে 2 প্লাটুন
আমাদের সিপিএমএফ এর প্রয়োজন বিধানসভা নির্বাচনের জন্য। বিধানসভা নির্বাচনের সঙ্গে যদি লোকসভা নির্বাচনটা হয় তো তারাই তো থাকবে। আচ্ছা, এই দুই প্লেটুনই তো থাকবে, না তার বিষয়টাতে নেই। এখানে বিধানসভা এখন বিধানসভা আমার রাজ্যের সঙ্গে মনে করুন আরো 4-5 রাজ্যে হচ্ছে, না, না, এই 4-5 সবগুলি রাজ্যে রাজ্যে নিরাপত্তা কর্মী ছড়িয়ে না, না, দেওয়া না, হচ্ছে, বাকি সেন্ট্রাল ফোর্স ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন যদি সবার গোটা দেশের একসঙ্গে হতে হয় তখন সেন্ট্রাল ফোর্স এত সব জায়গায় পৌঁছতে পারবে? প্যারামিলিটারি ফোর্সের মানে আমাদের সংখ্যাও বেড়েছে, বিভিন্ন স্টেটের নিজস্ব প্যারামিলিটারি ফোর্স আছে, তাদেরকে ডেপ্লয় করতে হবে বিভিন্ন জায়গায়। ওকে, তাহলে একটা বিষয় আপনি বললেন যে অর্থটা সঞ্চয় হবে, আপনি অর্থ বাঁচানোর জন্য আপনি বললেন। আমার ইস্যুটা তো মানে আপনি প্রথমটা হলো আর্থিক বিষয়টা আমি বললাম, একটা হচ্ছে এই যে নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরের যে ক্ষতি হচ্ছে সেটা একটা বিষয়। তারা তাদের দপ্তরের কাজগুলি করতে পারছে না, হ্যাঁ, তাদের দপ্তরের কাজগুলি হচ্ছে না, দপ্তরের কাজগুলিতে ব্যাঘাত ঘটছে, এই জিনিসটা বারবার হবে না। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে আপনাদের ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি প্রায় বন্ধ হয়ে যায়। সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সরকারের কোনো ঘোষণা থাকে না, বা আপনি মানে বিভিন্ন কারণে বিভিন্ন এলাকায় যদি সেরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতি তো আমাদের মানে সেইভাবে মানে স্থানীয়ভাবে তো থাকেনি, কিন্তু রিইনফোর্সমেন্ট যারা করে আধিকারিকদের সেগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়। এখন বলা হচ্ছে, অনেকে বলছেন যে লং টার্ম যে প্রসেসগুলো বা যে প্রকল্পগুলো চলছে সেগুলোতে তো কোনো ব্যাঘাত ঘটার কথা না, শর্ট টার্মগুলো বা নির্বাচনকে কেন্দ্র করে আপনি লোকসভা নির্বাচনটা দেখুন কত মাস ধরে চলে, তার ঘোষণা হয় কবে থেকে, তারপর থেকে। রাজ্য বিধানসভা নির্বাচনটা দেখুন 3 মাস যাবত তো কোনো সেই অর্থে কোনো কাজই হয় না। এবং যেখানে যেখানে নির্বাচনের মানে বাধা নিষেধ থাকে না যে সমস্ত কাজগুলি করতে গেলেও, সেখানে গেলেও ভোক্তারা অনেক সমস্যায় পড়েন। আপনি ধরুন ব্যাংকে গেলেন নির্বাচন চলাকালীন, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে ব্যাংকের বহু স্টাফ, শুধু আমাদের এই রাজ্যে না বিভিন্ন রাজ্যে, তো করতেই হবে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সুনিশ্চিত করার জন্য তাদের মাইক্রো অবজারভার করা হয় ব্যাংকের কর্মীদের। আপনি ব্যাংকে গেলে সেই সময় আপনার সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো এই বিষয়গুলো তো এটা তো বাস্তব। লাইন ডিপার্টমেন্টের অনেকগুলো মানুষদের ম্যান পাওয়ার ইউজ করা হয় নির্বাচনের কাজে, তার জন্য সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে ব্যয়ের বহরটা অনেকটা হ্রাস পাবে। অনেকটা হ্রাস বলতে মানে এটা এই আপনি সারা দেশের সঙ্গে এই নির্বাচনটা করলে অনেকাংশে, সেটা শুধু আমি বলছি এরকমটা না, আপনার আমার মনে হয় 2017 সনে আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যেটা ছিল, স্ট্যান্ডিং কমিটিরও এই রিপোর্টটা ছিল যে এটা করা। তারপরে নির্বাচন কমিশনের তো ছিলই, এটা একটা প্রস্তাব ছিল। তারপরে ল কমিশনের প্রস্তাব ছিল যে সেটা করা। এখন অনেকে আছে বিরোধিতার জন্য বিরোধিতা করে, অনেকে আছে কিছু নির্দিষ্ট কিছু ইস্যু আছে, সেগুলি নির্দিষ্ট ইস্যুগুলি বুঝতে হবে। এখন যেমন ধরুন আমি উদাহরণ হিসেবে বলছি জিএসটি নিয়ে অনেকের সমস্যা আছে, এ নিয়ে এটা চলমান প্রক্রিয়া যে এটা সংশোধন হবে বা আরো কিছু নতুন বিষয় অ্যাড করে মানুষের সুবিধা দেওয়া, এগুলি চলবে। কিন্তু জিএসটিটার মূলত প্রথম থেকেই বিরোধিতা করেছে, লাগু করেছে আমাদের সরকার আসার পর করেছে, মানে কংগ্রেসের বিরোধিতা করেছে। হোয়ারাজ এই কংগ্রেস সরকারই এই জিএসটিটা নিয়ে এসেছিল, তারা আমাদের সরকার যখন সেটা প্রয়োগ করতে চলেছে তখন তার বিরোধিতা করছে। তখন আপনারা বিরোধিতা করেছিলেন না? আমরা কিন্তু ওইভাবে মানে আমরা কিছু কিছু অ্যামেন্ডমেন্টের কথা বলেছিলাম, আমরা জিএসটির বিরোধিতা আমরা করিনি, আমরা অ্যামেন্ডমেন্টের পক্ষে ছিলাম কিছু কিছু, যেই অ্যামেন্ডমেন্টগুলি পরবর্তী সময় আসছে। আচ্ছা, হ্যাঁ, না অ্যামেন্ডমেন্ট এই জিএসটির বিষয়টা আমি মানে আমি সূত্র ধরে বলছি, ঠিক আপনি উদাহরণ টানলেন, কিন্তু এই জিএসটিতে মানুষের অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হবে, সেই সুবিধাগুলি সরকারের কাছে যাচ্ছে, এই সরলীকরণের জন্য বিভিন্ন ধরনের আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে। এগুলি তো চলমান প্রক্রিয়া। এখন এই নতুন করে যে এই এক দেশে এক নির্বাচনের বিষয়গুলি আসবে, এইগুলি এইতে যে সমস্যা আসবে না এমনটা তো বলা যায় না, কিন্তু সমস্যা এলে সেটা সমাধানের পথও
খুঁজতে হবে। যেমন ধরুন আমি একটা বিষয় আমি বলছি, সমস্যা আসবে, যেমন ধরুন ইভিএম। ইভিএম কি পরিমাণ ইভিএম তখন প্রয়োজন হবে, বিশাল সংখ্যক ইভিএম, এবং ইভিএম এর ক্ষেত্রে আমরা একটা যে মানে যারা এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করেন তাদের মত অনুযায়ী মোটামুটি ভাবে 3টা নির্বাচন করানো যায় একটা ইভিএম দিয়ে, মানে 15 বছর একটা আয়ুষ্কাল ইভিএম এর। তো এইভাবে যদি নির্বাচন হয় তো তারও বহু সংখ্যক ইভিএম এর প্রয়োজন হয়। নিশ্চয়ই সরকার তো সেই সমস্ত বিবেচনা করবেই, বিবেচনায় এনেছে। এখানে একটা বিরাট বড় ফান্ডের প্রয়োজন, এটা ফান্ডের প্রয়োজন হবে, নিশ্চয়ই ফান্ডের প্রয়োজন হবে। কিন্তু ইভিএম নয়, ভিভিপ্যাটের প্রয়োজন হবে। আপনাকে প্রসঙ্গক্রমে এটাও বলছি, আপনি দেখুন ইলেকট্রনিক গুডস এর দাম আগের জায়গাতে নেই, এটাও কিন্তু এটা নিশ্চয়ই অনেক হবে, মানে সরকার সেই সমস্ত বিষয়গুলি বিবেচনায় এনেছে। সিএল যারা মানে এখন আপনি বলতে চাইছেন এখন সহজলভ্য হবে ইভিএম আগের তুলনায়। আগে না, ইভিএম বলে বলছি না আমি, ইভিএম এর যে যন্ত্রাংশগুলি থাকে, আপনি এই মোবাইল ফোনের দেখুন আগে কি দাম ছিল, এখন কি আছে, মানে সেগুলি তো ইভিএম এর যন্ত্রাংশগুলি আরো বিভিন্ন যারা নির্মাতারা রয়েছে তারা এখন অনেক কিছু সহজলভ্য হচ্ছে। এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে অবশ্যই ইভিএম এর প্রয়োজন হবে, এবং ইভিএম একদম যদি সরাসরি আমরা যদি বলি যে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে, তাহলে লোকসভার জন্য একটি এবং বিধানসভার জন্য একটি যদি ন্যূনতম হয় তাহলে দুটো করে ইভিএম বাড়তে হবে, মানে ডাবল হতে হবে। ইভিএম যা আছে, যা প্রয়োজন হয় লোকসভা নির্বাচন করতে একসঙ্গে, তার একদম ডাবল করতে হবে। ওকে, আমরা সেই বিষয়ে আসছি পরে বা ইয়েতে। এখন কথা হচ্ছে যে কোনো একটি বিল বা যে কোনো একটি বিষয় যখন উত্থাপন হয়, আমি এই জায়গাতে বলছি সারা দেশের যতগুলি বুথ আছে, মানে ভোট মানে এক্সট্রা তো রাখতেই হবে, ভোটের জন্য 2টি করে ইভিএম লাগবে মিনিমাম। একদম যতগুলি বুথ আছে সবগুলির জন্য 2টি করে। নিশ্চয়ই সরকার তো এগুলি প্ল্যান করেই এনেছে যে আমাদের লাগবে, আমরা এগুলি কোথা থেকে সাপ্লাই পাবো, কিভাবে এগুলি পরিকল্পনা করেছে। নিশ্চয়ই এই তো মন্ত্রিসভায় চর্চা হয়েছে। এরপরেও বিভিন্ন সময় যে সমস্ত সমস্যাগুলি আসবে, সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা তো থাকে, এটা তো চলমান প্রক্রিয়া, আমি বললাম। ওকে, থাকবে না। আমি যেটা জানতে চাইছিলাম বা বলতে চাইছিলাম যে গণতান্ত্রিক দেশে যে কোনো বিষয়ে কিন্তু দ্বিমত থাকতেই পারে, এবং সেখানে বিরোধীরাও দ্বিমত পোষণ করতে পারে, এবং কিন্তু আমরা পক্ষে বিপক্ষে যুক্তিগুলো অবশ্যই বিবেচনা করে দেখছি এবং দেখার প্রয়োজন আছে। নরেন্দ্রবাবু, বিল নিয়ে বিজেপির অন্দরে কি কোনো ধরনের দ্বিমত আছে বলে আপনারা মনে করেন, বা আপনারা কি সেটা বলবেন? কারণ হুইপ, কারণ কেন বলা হচ্ছে, এই প্রশ্নটা কেন আসছে, হুইপ জারি করার পরও প্রায় 20 জন বলা হচ্ছে যে বিজেপির এমপিরা সেখানে অনুপস্থিত ছিলেন, এবং এটা বোধহয় 2-1 জনের কথা আমি জানলাম, তারা মানে, এবং এখানে উল্লেখযোগ্য এখানে বিষয়ে মন্ত্রীরাও আছেন, 3 জন মন্ত্রীও আছেন, কেন্দ্রীয় মন্ত্রী সেখানে, নীতিন গডকরি আছেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আছেন, এবং গিরিরাজ সিংও আছেন, এরাও অনুপস্থিত ছিলেন। তো এখানে বিল নিয়ে কোনো দ্বিমত কি আছে? এটা বিল পেশের করার জন্য যেটা দরকার তো সেটা তো আছেই, সেটা তো হয়ে গেছে। আর এইগুলির জন্য অন্য কারণ আছে, আপনারা পাবেন, তাদের মতামত রাখবেন, তাদের বক্তব্যগুলি আপনারা দেখবেন এমন কিছুদিনের মধ্যে। বিষয়টা এমন না, তাদের অন্যান্য বিষয় কিছু ছিল, এটা তারা আসতে পারেননি। দ্বিমত নেই, এতে কোনো সন্দেহ নেই, কারণ এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। 356 ধারা যেমন আমরা বাতিল করি, রাম মন্দির যেমন ছিল, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলি, হ্যাঁ, 370 ধারা বাতিল করা, হ্যাঁ, এই সমস্ত যেগুলি আমাদের নীতিগত সিদ্ধান্ত, আমাদের এটাও নীতিগত সিদ্ধান্ত। আচ্ছা, আমরা আমাদের সরকার যখন ছিল না, যখন আমাদের 2 জন মাত্র সদস্য ছিল, তখনও আমাদের 370 ধারা বাতিলের বিষয়টা আমাদের উঠে এসেছে। সেই জন্য আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের স্রষ্টা, উনি প্রাণ বিসর্জন দিলেন। হ্যাঁ, তো রাম মন্দিরের জন্য কি কি হয়েছে সেগুলি আর পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই, নীতিগত সিদ্ধান্ত। আচ্ছা, তাহলে এক দেশ এক নির্বাচন আমাদের নীতিগত সিদ্ধান্ত। আচ্ছা, মানে তাহলে কেউ যদি আপনার দলের অন্তর থেকে এই নীতি না মানে তাহলে কি হবে? আমাদের দলে থাকবে মানে তো আমাদের দলের নীতি মেনেই থাকবে। আচ্ছা, আমাদের মানে এটা 14 সালে, কিন্তু আজকের না, 14 সালের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল। তার আগেও বিভিন্ন সময় এই বিষয় নিয়ে চর্চা হয়েছে, পার্টিতে চর্চা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে। এগুলি আমাদের মধ্যে আছে,
আমাদের যেটা বিভিন্ন সেলগুলি আছে, পার্টির বিভিন্ন সেল, তারা এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করেন। দেশের কি হওয়া উচিত, কি করণীয়, এই সমস্ত বিষয়গুলি নিয়ে চর্চা হয়। এটা নিয়মিতই হয় আমাদের এই সমস্ত। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে যদি দ্বিমত থাকেও তাহলে হয়তো এটা ভারতীয় জনতা পার্টিতে সেটা প্রকাশিত হবে। ভারতীয় জনতা পার্টিতে এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর ভারতীয় জনতা পার্টিতে থেকে দ্বিমত করার কোনো সুযোগও নেই। আচ্ছা, ওকে, এটা আপনি খুব সুন্দর কথা বলেছেন, কারণ এই কথাটার সঙ্গে কিন্তু অনেকেরই কথা মিলে যাচ্ছে। আমি বলছি তো আপনার, কারণ ভারতীয় জনতা পার্টি যারা করবেন তারা নীতিগত সিদ্ধান্ত মেনেই তো ভারতীয় জনতা পার্টিটা করেন। ওকে, পরের যে আপনি বললেন কোট আনকোট যে ভারতীয় জনতা পার্টিতে থেকে দ্বিমত করার জায়গা নেই, সেটাই কিন্তু সেই জায়গাতেই কিন্তু অনেকটা সমাজবাদী পার্টির এমপি ধর্মেন্দ্র যাদব বলছিলেন যে একনায়কতন্ত্র স্থাপনের দিকে এগিয়ে যাচ্ছে। নীতিগতভাবে একনায়কতন্ত্র তো আমাদের আছেই। আমরা নীতির ভিত্তি করে চলি, আমরা কোনো ব্যক্তির ভিত্তিতে না। নীতি যদি আমাদের এক থাকে, নির্দিষ্ট থাকে, আমরা তাকে ভিত্তি করেই চলি। আমরা আদর্শকে আমাদের ভিত্তি করে আমরা চলি। আপনি এই কথাগুলি বলছিলেন তো সমাজবাদী পার্টি বা এই অন্যান্য রাজনৈতিক দলের গুলি, মানে ইন্ডি জোটের যারা আছে, আমি এক এক করে আসছি, একটু যদি আপনাদের মতামতটা একটু জানবো। আমি এটা বলছি, ইন্ডি জোটের কথাই বলছি আমি এক এক করে আসি। দেখুন আগামী দিনে কি হয়। ঠিক, ইন্ডি জোটে কি হয় আমরা অবশ্যই জানবো আপনার কাছে, কিন্তু তার আগে ধরুন বিরোধীরা এই যে বিল নিয়ে বিরোধীদের বক্তব্য যেটা, সেটাও কিন্তু জনসাধারণের কাছে পৌঁছচ্ছে। এখন কি বলছে, কারা কি বলছে, কেন বলছে, আপনারা কি ভাবছেন, এটা একটু জানতে চাইবো আপনার কাছে। ধরুন বিরোধীদের বক্তব্যের মধ্যে কংগ্রেসের বক্তব্য কি? কংগ্রেসের মনীষ তিওয়ারি বলেছেন এই বিলের মাধ্যমে সংবিধানের মূল কাঠামোকে আঘাত করা হচ্ছে, এবং কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধীও বলছেন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বা ফেডারেল স্ট্রাকচার যেটা, তার উপর আক্রমণ এই বিল। আপনাদের কি মতামত, আপনারা এটা কি মনে করেন? তো সংবিধানটা যখন হয়েছিল তখন কি ছিল? এই সংবিধানের উপর কতবার আঘাত হেনেছে কংগ্রেস? শুধু আঘাত আনেনি, সংবিধানের বিভিন্ন বিষয়কে বিকৃত করে ব্যবহার করে তারা নানা সময় বিভিন্ন রাজ্য সরকারগুলিকে ভেঙে দিয়েছে অসাংবিধানিকভাবে। শুধু তাই না, আপনি দেখুন আমাদের সরকার আসার পর কয়টা সরকারকে আমরা বরখাস্ত করেছে, বিরোধীদের বহু সরকার আছে, আমাদের কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু সত্যিকারে সাংবিধানিক সংকট যদি তৈরি হয় তখন আলাদা কথা, আদারওয়াইজ এইভাবে সরকার ভাঙার কোনো নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া এই ধরনের ঘটনা ঘটেনি। তারা কংগ্রেসের আমলেই তো এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে, যে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে লোকসভায় এর বিরুদ্ধে পাশ করিয়ে দিয়ে লোকসভা সুপ্রিম কোর্টের নির্দেশকে বাতিল করা হয়েছে, শাহবানন কেস এর মধ্যে তো আছে। বহু ঘটনা ঘটেছে, বহু ঘটনা। রাষ্ট্রপতি শাসন দেশে জারি করলেন ইন্দিরা গান্ধী, তো সেটা কি সংবিধানের উপর আঘাত নয়? সেগুলি সংবিধানের উপর আঘাত নয়। আর এটা হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থে আগে যেটা ছিল সেই ব্যবস্থাটা, এবং কংগ্রেসের জামানাতেই ছিল, কার্যকারণে সেটা বাতিল হয়েছে, তাও কংগ্রেসের কারণেই, কংগ্রেসের এইভাবে তুগলুকি কার্যকলাপের জন্য। অনেকেই বলছেন সংবিধানে এমন অনেক কিছু লেখা আছে যেগুলো, বা এমন অনেক নীতি আছে যেগুলো হয়তো যখন প্র্যাকটিক্যালি দেশ চালাতে গিয়ে বা শাসন ক্ষমতায় যখন আসার পর তখন মনে হচ্ছে না এগুলো দিয়ে হয়তো হচ্ছে না, বা এগুলো সঠিক পথে নিয়ে যাচ্ছে না দেশকে, দেশের লক্ষ্যে দেশ যেতে পারছে না, তখন সেগুলোর হয়তো সংবিধানে পরিবর্তন করা হয়েছে, সংশোধন করা হয়েছে। এখন আবার সেই পুরনো নিয়ম যেটা দেশের স্বার্থে নাকি সংবিধান পরিবর্তন করা হয়েছিল, সেটা আবার পুরনো জায়গায় নিয়ে যাওয়ার কেন? দেশের স্বার্থে তো অবশ্যই, আর সংবিধান পরিবর্তন সংবিধানের বিভিন্ন ধারাগুলির পরিবর্তন দেশের স্বার্থে, সমাজের স্বার্থে হতেই পারে, সংশোধন হতেই পারে, কিন্তু সংশোধনটা এমনটা যাতে না হয় যা সংবিধানের মূল ভিত সেটাকে নাড়া দেয়, সেখানে আঘাত করে। সংবিধানের যে মূল নির্দেশিকা তাতে জায়গাতে আঘাত না আনে। কংগ্রেস বহুবার সংশোধন করেছে, এই কাজ করেছে, তারা বহুবার সংশোধন করেছে, এবং তাদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে করেছে, তাদের এই কাজগুলি করেছে। আচ্ছা, এখন সমস্যা হয়ে গেছে।
এখন সমস্যা হয়ে গেছে। এখন মানে শুরু থেকে আমি যদি বলি, এই যে মানে আমরা আমাদের সংবিধানের যে রচয়িতা বাবা সাহেব আম্বেদকর, ওনার যে নীতিগত অবস্থান ছিল, সেই নীতিগত অবস্থানে থাকার জন্য উনি কংগ্রেসে থাকতে পারেননি, এবং মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে হয়েছে ওনাকে, এবং কংগ্রেস ওনাকে কোনো মর্যাদা দেয়নি। আপনি দেখুন সারা দেশে যেখানে কংগ্রেস শাসনাধীনে আম্বেদকরের একটি মূর্তিও দাঁড়াতে দেওয়া হয়নি। ওকে, কংগ্রেসের আমরা এজেন্ডা থেকে সরছি আসলে। না না, আমরা সংবিধানের যে গুরুত্বের কথা যদি বলতে হয়, সংবিধানের গুরুত্ব এবং সংবিধানের গুরুত্ব এবং সংবিধানকে যেইভাবে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা করেছিল, তার তো রূপরেখা অনেক পরিবর্তন করা হয়েছে। সেটা কিসের স্বার্থে? সংবিধানের মূল সংবিধানটা আপনি যদি এখনো খতিয়ে দেখেন, ইউটিউবে সার্চ করলে এগুলিও পাওয়া যায়। এখন বিভিন্ন পর্যায়ে রামায়ণের বিভিন্ন কালখণ্ডের ছবিগুলি আছে। তো এগুলি কিসের প্রমাণ? এগুলি এখন নাই কেন মূল সংবিধানে? মূল সংবিধানটা কি এইটা যেটা রাহুল গান্ধী তুলে ধরেন? এটা না। এবং এই রাহুল গান্ধী বা তাদের টিমের যারা আছেন সংবিধানের ধারে কাছে নেই, এবং তারা এখন শুধুমাত্র ভোট ব্যাংকের একটা রাজনীতি করতে চাইছেন। এবং এটা করলে তাদের একটা চিন্তা বা ইয়ে হচ্ছে, রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারে যারা থাকবে তার একটা প্রভাব পড়বে, এটা একটা ধারণা তাদের মধ্যে কাজ করছে। এবং পাশাপাশি দেখুন আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম, যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন যেটা হয়েছে, পরিবর্তন করার সুযোগ নেই আর। খুব ক্ষতি হয়েছে এই সমস্ত ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের মাধ্যমে। আমাদের সংবিধানের যারা নির্মাতারা ছিলেন তারা কিন্তু এগুলি চাননি, এগুলি তারা চাননি। তো কংগ্রেস এগুলি করেছে। এই সমস্ত কারণে এই ভোটের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য কংগ্রেসটাকে ভেঙে দিতে চেয়েছিলেন মহাত্মা গান্ধী। কংগ্রেসটাকে ভেঙে দিতে চেয়েছিলেন, কিন্তু শুধুমাত্র রসদ সংগ্রহের জন্য এই কংগ্রেসটাকে কংগ্রেসকে জিইয়ে রাখলেন তারা কয়েকজন যারা স্বার্থান্বেষী গোষ্ঠীর লোকেরা। ওকে, আমরা যে মূল এজেন্ডাতে ছিলাম আমাদের অনুষ্ঠানে আছে, এক দেশ এক নির্বাচন এই মুহূর্তে দেশে কেন প্রয়োজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কি মতামত, বিভিন্ন রাজনৈতিক দল কি বলছে। বিলটি পেশ হয়েছে লোকসভায়, তাও ভোটাভুটির পর। ভোটাভুটিতে অবশ্যই সমর্থন, সংখ্যাগরিষ্ঠ সমর্থন কিন্তু বিজেপি বা শাসক গোষ্ঠী পেয়েছে এবং এনডিএ পেয়েছে অবশ্যই। এবং সেখানে আমরা যেটা জানতাম যে 461 জন সেদিন উপস্থিত ছিলেন মঙ্গলবার দিন। 461-র মধ্যে 269 জন বিলটি পেশ হবে কিনা তার পক্ষে রায় দিয়েছেন এবং 198 জন বিলটির বিপক্ষে রায় দিয়েছেন। নবীনবাবু, এখানে আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা কি বক্তব্য বলেছে আপনার কাছে আসবো পরে, কিন্তু ওই শুরুতে আমি আবার একটু ফিরে যাই যে ওই যে 361 ম্যাজিক ফিগার যদি প্রয়োজন, এটা যে প্রয়োজন হবে যেদিন, যদি আমরা ধরে নিই যে তর্কের খাতিরে যে যেদিন ভোটাভুটি হবে বিল পাশ হওয়া নিয়ে, সেদিন যদি সবাই থাকে, সবাই উপস্থিত থাকে, 362 ফিগার আপনারা কিভাবে পৌঁছবেন? এনডিএর তো এই মুহূর্তে 293 আছে। বাকিদের সমর্থন আপনারা কিভাবে পাবেন, কেন পাবেন এবং কিভাবে পাবেন? দেখুন অনেকেই তো যোগাযোগ করছেন এখন। আচ্ছা, আপনারা তো সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই ইস্যুতে অন্তত ইন্ডিয়া একসঙ্গে থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই বিষয়ে বিরোধিতা করবেন তারাও বুঝতে পারছেন মানুষের কাছ থেকে তারা দূরে সরে যাবেন। মানুষ কিন্তু এটা বুঝে গেছে যে এই নীতি এলে দেশের আর্থিক সাশ্রয় হবে এবং জনকল্যাণে আরো বেশি অর্থ বিনিয়োগ করা যাবে, অপব্যয় বন্ধ করা যাবে। এইটা কিন্তু মানুষ বুঝে গেছে। এর যে সুফলগুলি, এগুলি মানুষ একেবারে অবগত হয়ে গেছেন এই ইস্যু নিয়ে। লোকসভায় যে আলোচনা, বিরোধীদের আলোচনাও মানুষ শুনেছে, আর যারা সরকার পক্ষে থেকে আমাদের যারা আছেন তারা যারা বক্তব্য রেখেছেন সবাই শুনেছে। মানুষের কাছে সেই বার্তাটা কিন্তু চলে গেছে।
এখন কেউ চাইবে না যারা মানে এই মানুষের কাছ থেকে দূরে সরে যেতে, এবং যারা এর বিরোধিতা করবেন তারা তো ঠিক আছে, ভারতীয় জনতা পার্টি এই রাম মন্দিরের জন্য এত কাল অপেক্ষা করেছে, 370 ধারা বাতিলের জন্য এত কাল অপেক্ষা করেছে। আচ্ছা, ওকে, আপনারা আমরা তো এক দেশ এক নির্বাচন নিয়ে আপনারা অপেক্ষা করবেন, তবে আমাদের বিশ্বাস 29 নির্বাচনটা ওইভাবেই হবে। ওকে, তাহলে 34 তো এমনিতে যদি এখনো যদি পাস হয় তাহলে তো সেটা 34ই লাগু হবে, 29 তো লাগু হতে পারবে না নিয়ম অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে ইন্ডি জোটের মধ্যে অনেকেই হয়তো যোগাযোগ করছে আপনাদের সঙ্গে, ইন্ডি জোট এমনিতেই এই ইস্যুতে এক হতে পারবে না, কিন্তু বিশেষজ্ঞরা অন্য কথা বলছে। বিশেষজ্ঞরা বলছে যে লোকসভা নির্বাচনে যেভাবে ইন্ডি জোটকে এক প্ল্যাটফর্মে আসতে দেখা গেছিল, নির্বাচনের পর বিশেষ করে বিভিন্ন রাজ্যের যে বিধানসভা নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে কে নিয়ে কেন্দ্র করে বা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ইন্ডি জোটকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেতে এবং বিভিন্ন দলের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে দেখা গেছিল। এখন সম্প্রতি এই বিল ইস্যুতে ইন্ডি জোট আবার কিন্তু এক প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিল খোদ বিজেপি বা এনডিএ। দেখুন না কদিন থাকে এক প্ল্যাটফর্মে, আমি তো বলছি এই বিলের বিরোধিতা করতে গিয়ে এক প্ল্যাটফর্মে চলে আসবে না, না মোটেও না। ইন্ডি জোটে যারা যারা আছে তাদের মধ্যে অনেকেই তো মানে এর পক্ষেও আছেন। আপনারা কাকে কাছে পাবেন? এই যে 15টি দল যারা বিরোধিতা করছিল, এখনই এইভাবে বলা ঠিক হবে না, কিন্তু অনেকেই যোগাযোগ করছে আমাদের, মানে জিবিসিতে তো এখন পাঠানো হয়েছে, এ নিয়ে আবার আলোচনা হবে। জেপিসিতে পাশ করার পর আবার সংসদে এ নিয়ে বিস্তর আলোচনা হবে। তৃণমূল কংগ্রেস বলছে একজন ব্যক্তির ইচ্ছে পূরণের জন্য আপনাদের এই জদ্দুজিহাদ বা যেটাই হোক, যেটা করা স্বপ্ন, একজন ব্যক্তির স্বপ্ন পূরণের জন্য। সমাজবাদী পার্টি বলছে একনায়কতন্ত্র কায়েম করার জন্যই এই বিল। কি মনে করছেন? এই তৃণমূল কংগ্রেস যে দলটা কিংবা সমাজবাদী পার্টির যে দলটা, তারা কি বহুনায়ক আছেন নাকি তাদের দলে? তাদের দলে বহুনায়ক আছেন, আমাদের মধ্যে আছে। নায়কের অভাব নেই আমাদের মধ্যে, আমাদের মধ্যে নেতার অভাব নেই। আপনি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির পর ওই লেভেলের আর একটা নেতার নাম বলুন তো, পারবেন না, চট করে মনেও আসবে না নাম। এই যে অখিলেশ যাদব, ওনার পরে ওনার কাকারই তো স্থান নেই। হ্যাঁ, তো এই দলটা কিসের? তারা ওতে অভ্যস্ত, তারা ওইসবে অভ্যস্ত বলে তারা এই কথাগুলি বলবেন, এক ব্যক্তির এগুলি বলবেন তারা, কিন্তু মানে এগুলি কোনো মানে রাজনৈতিক এগুলির কোনো ভিত আছে বা গুরুত্ব আছে বলে মনে হয় না। ভারতীয় জনতা পার্টি তো আমি বললাম এটাতে নীতিগত সিদ্ধান্ত, আমাদের নীতিগত সিদ্ধান্ত। ওকে, নীতিগত সিদ্ধান্ত, এবং নীতিগত সিদ্ধান্তকে রূপ দেওয়ার জন্য অবশ্যই বিল পেশ করা হয়েছে। এখন তৃণমূল হোক, সমাজবাদী চেষ্টাটা কিন্তু আগেও হয়েছে, চেষ্টা আগেও হয়েছে, 17 হয়েছে, কিন্তু তখন বিরোধীদের যে বক্তব্য ছিল তাকে মর্যাদা দিয়ে এটা প্রত্যাহার নেওয়া হয়েছিল। ঠিক, এবার বিরোধীদের বক্তব্যে মর্যাদা দেয় কিনা সেটা আমরা অবশ্যই দেখব। জেপিসিতে পাঠানো হয়েছে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখনো চাই, যেহেতু রাষ্ট্র স্বার্থের বিষয়টা, সেহেতু আমরা মানে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত আপনারা গুরুত্ব দিয়ে এবং সবাইকে এক জায়গায় এনে বিষয়টা করা। ওকে, আমরা সেই জায়গাটা দেখে একটু দেখতে চাইবো যে সব রাজনৈতিক দলের মতামতটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন, আপনারা বলছেন। এখন আসাউদ্দিন আওয়াসি বলেছেন যে এই বিল পেশ করা মানে হচ্ছে আঞ্চলিক দলগুলোকে শেষ করে দেওয়া। আঞ্চলিক দল শেষ হয়ে যাবে যদি বিল পাস হয়। অনেকেই মনে করছেন যে আঞ্চলিক দলের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই বিল পেশ হলে। বিভিন্ন যে জাতীয় দলগুলো রয়েছে সেই জাতীয় দলগুলো লাভবান হবে, আঞ্চলিক দল সংকটে পড়ে যাবে। আপনি কি মনে করেন? এইখানটাতে এই যে বক্তব্যটার জাতীয় দলগুলি লাভবান হবে, এই যে বিষয়টা এসছে, জাতীয় দলগুলি এখন কি করে দেখা যাক। আপনি যে বলছিলেন সংখ্যার তত্ত্বটা দেখবেন কি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আঞ্চলিক দলগুলি তাদের যে বক্তব্য সে অনুযায়ী তাদের বক্তব্যটা এরকম ভাবে রাখছে যে কেন্দ্রীয় সরকারের পুরো নিয়ন্ত্রণ থাকবে, বা কেন্দ্রে যেই পার্টিটা আছে তার পুরো নিয়ন্ত্রণ থাকবে, ফলে আঞ্চলিক দলের গুরুত্ব কমে যাবে। সব আঞ্চলিক দলের ক্ষেত্রে এমনটা হবে
আমার তো মনে হয় না, তবে অনেক আঞ্চলিক দলের নিশ্চয়ই সমস্যা তো হবেই, কারণ সমস্যা যে কোনো দিন হতে পারে। বর্তমান স্থিতিতে তাদের সমস্যা হচ্ছে না এরকমটা না। আঞ্চলিক দলগুলি অধিকাংশই হচ্ছে নিড বেসড পলিটিক্স করে তারা। হ্যাঁ, মানে দাবিকে সামনে রেখে, কোনো একটা নির্দিষ্ট দাবিকে সামনে রেখে তারা আন্দোলনটা চালিয়ে যায় এবং এর মাধ্যমে তারা নির্বাচন করে, সরকার গড়ে। কিন্তু যেহেতু সরকার গড়ার পর তাদের যে দাবিগুলি আছে দাবিগুলি পূরণ করতে পারে না, তখন তাদের মধ্যে স্প্লিট হয় এবং তাদের মধ্যে এক অস্থিরতার সৃষ্টি হয়, নতুন দল তৈরি হয়, নতুন দাবি তৈরি হয়, নতুন এজেন্ডা তৈরি হয়। এগুলি শুধু আমাদের এখানে না, সারা ভারতবর্ষে সেই চিত্রটা প্রায় একই। তাহলে এই চিত্র যখন ভারতবর্ষে এক, তাহলে আমরা ধরে নিতে পারি তাহলে এই বিলের সঙ্গে সংকটে পড়বে না। নিড বেস পলিটিক্স যাদের আছে তারা সংকটে পড়বে, তারা তো সংকটে পড়বে এবং পড়ুক না, তাতে কি ক্ষতি আছে? নিড বেস পলিটিক্স যারা করতে চায়, যারা জনস্বার্থটা যাদের মুখ্য না, যাদের সেই দাবিটা কিন্তু এই যে নিড বেস পলিটিক্স যেটা আমি বলছি, সেটা হচ্ছে খুবই নগণ্য বিষয়। তার সামনে কোনো আদর্শ নেই। একটা আদর্শহীন রাজনৈতিক দল কদিন টিকে থাকতে পারে? ঠিক, আমরা সেখানটাই জানতে চাইছিলাম যে এনডিএ যদি এইভাবে, মানে এনডিএ কি বলে বা বিজেপি কি বলছে? নরেন্দ্রবাবু বলছেন যে সংকটে পড়বে বা নিড বেসড রাজনীতি যারা করে, যেসব আঞ্চলিক দলগুলো, তারা কিন্তু সংকটের মুখে পড়তে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এনডিএর সঙ্গে, এনডিএর মধ্যে এরকম অনেক আঞ্চলিক দল আছে, অনেক ছোট দল আছে, যারা একটা স্টেটে বা একটা স্টেটেরও কোনো একটা অঞ্চলে সীমাবদ্ধ। তাহলে তাদের সমর্থন কি আপনারা পাবেন? এই আমাদের সঙ্গে যারা আছে, বিলেতকে সমর্থন করা মানে তারা নিজেদের অস্তিত্ব নিজেরাই সংকটে ফেলছে। আমাদের সঙ্গে যারা আছে তাদের তরফ থেকে কিন্তু এখনো এই সমস্ত বিষয় আসেনি। আচ্ছা, হ্যাঁ, তবে আপনি আঞ্চলিক দল বলতে এখন সমাজবাদী পার্টিকে আপনি বলতে পারেন আঞ্চলিক দল, কিন্তু ত্রিপুরা মতো তো ঠিক আছে, কিন্তু সমাজবাদী পার্টি, সমাজবাদ তার একটা আদর্শ আছে, তার একটা আদর্শ আছে, কিন্তু একদম এই সমাজবাদ সাম্যবাদ এক জিনিস না, পৃথক বিষয়। কিন্তু ডিএমকে আঞ্চলিক দল, তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, কিন্তু এদিকে আইপিএফটি আঞ্চলিক দল, ত্রিপুরা মতো আঞ্চলিক দল। তৃণমূল কংগ্রেসের সেই অর্থে কোনো আদর্শ নেই, বা মানে অন্যান্য যে সমস্ত কিছু বললেন, তাদের কাছে স্পেসিফিক কোনো আইডিওলজি নেই, হ্যাঁ, যাকে ধরে। কিন্তু সমাজবাদী পার্টির আছে, কিন্তু সমাজবাদী পার্টি আইডিওলজি থাকা সত্ত্বেও সেই আইডিওলজি নার্সিং তো হয় না, ফলে সমস্যায় তো সেই রাজ্যেই পড়ছে। মানে ফলে তো সমস্যা তো তাদের তো হবেই, বিভিন্ন রাজনৈতিক দলের তো সমস্যা হতেই পারে, কিন্তু তার জন্য রাজনৈতিক দলগুলির স্বার্থ দেখার জন্য দেশের মানুষের স্বার্থকে আমরা খাটো করে দেখবো, এটা তো হতে পারে না। কয়েকটা রাজনৈতিক দলকে জিইয়ে রাখার জন্য রাষ্ট্রের স্বার্থকে কি বলি দেওয়া যায়? প্রশ্ন তো তাহলে ভাইসা ভার্সা সেই জায়গাতেই আসছে যে রাষ্ট্রহিতের জন্য এই বিল পাশ করাতে গেলে আপনারা নিজেরাই যে দলের সঙ্গে আপনারা আছেন, এনডিএতে এখন যে ছোট দলগুলো আছে বা আঞ্চলিক দলগুলো আছে, তাদের সমর্থনে কি পাবেন? কারণ আপনাদের 68টা আরো বেশি। আমি বলছি তো, তাদের থেকে তো, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, তাদের তরফ থেকে তো এখন পর্যন্ত তেমন কোনো বিরোধিতার আওয়াজ তো আসেনি, এবং তারা মনে করছেন না তারা অস্তিত্ব সংকটে পড়বেন। না, এখানে শুধু আঞ্চলিক দলগুলো অস্তিত্ব সংকটে পড়বে, কারণ বলা হচ্ছে যে লোকসভা বিধানসভা নির্বাচন একসঙ্গে হলে জাতীয় ইস্যুগুলো প্রাধান্য পাবে, আঞ্চলিক ইস্যুগুলো তখন কিন্তু একদমই মানে সাবমার্জড হয়ে যাবে। আমি এগুলি আসলে মানে এত মানে গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে আলোচনা করাটা কঠিন। আপনি ধরুন জেডিইউ, জনতা দল ইউনাইটেড, তার আদর্শটা কি? তাদের একটা আদর্শ, তারা আঞ্চলিক দল, মানে তারা জাতীয় স্তরের কথা বলে, কিন্তু একটা কনফাইন্ড তারা, তারাও কিন্তু সমাজবাদী, সমাজবাদী আদর্শে তারা বিশ্বাসী, তারা আমাদের সঙ্গে আছে। আচ্ছা, তারা তো মনে করছে না যে তাদের এতে ক্ষতি হবে, তারা তো মনে করছে না, এবং তাদের যারা রাষ্ট্রীয় নেতৃত্বরা আছেন তারা তো পরিষ্কারের পক্ষেই বলছেন। আপনি দেখুন, সময় আসবে, জেডিইউ অবশ্যই পক্ষে আছে, জেডিইউ আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরকারে আছে, কিন্তু বিল পেশ করার সময় পক্ষে আছে আর পাশ করার সময় পক্ষে থাকার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য আছে। দেখুন, এটা যেমন পার্থক্য আছে, আপনি দেখবেন আগামী দিন আমাদের যে অপোজিশনে যারা আছে তারা কজন এই ইস্যুতে ইউনাইটেড থাকে। ভোটের আরেকটা জিনিসও কিন্তু জেপিসিতে যখন আলোচনা হবে
তখন কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে অনেক বিষয় নিয়ে। ঠিক, আপনি জেডিইউর কথা বলছিলেন, এখন অনেকেই বলছেন বা বিশেষজ্ঞরা বলছেন যে ভোটের খরচ, আপনি যেটা বলছিলেন যে ভোটের খরচটা ব্যয়, এই ব্যয়টাকে সংকুচিত করা যাবে। সে অর্থে দেখতে গেলে বিভিন্ন রাজনৈতিক দলের একটা বিশাল অঙ্ক টাকা খরচ হয়, বিজেপি সবচেয়ে বেশি খরচ হয়। এখন বড় দল বেশি খরচ হতেই পারে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আঞ্চলিক দলগুলো সেই জায়গায় তো টেক্কা দিতে পারবে না বড় দলের সাথে। এখন জেডিইউর, আপনি জেডিইউর উদাহরণ আনছিলেন, এখন লোকসভা বিধানসভা যখন একসঙ্গে হবে তখন বিজেপি যে টাকা বা বিজেপি যে অর্থ খরচ করতে পারবে সেটা হয়তো জেডিইউ পারবে না, তখন সেই জায়গাতেও জেডিইউ তো পিছিয়ে যেতে পারে। আমরা তো বলছি নয়া ভারত। আচ্ছা, অপেক্ষা করুন, নির্বাচনী পদ্ধতিতে গণতন্ত্রকে বদ্ধমূল করার জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকার আগামী দিনে আরো কি কি পদক্ষেপ নেন সেগুলি দেখবেন আপনারা। আচ্ছা, মাসুল পাওয়ার দিয়ে, পয়সা দিয়ে, ওইগুলি দিয়ে আর ভোট হবে না। মানুষ টেকনোলজিটা ওই পর্যায়ে নিয়ে যাবে, মানুষ খুব সহজেই তাদের মতাধিকার প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, আমরা কি ডিজিটাল ভোটিং এর দিকে এগোচ্ছি? এটা তো একটা মানে আমাদের, আপনারা দেখুন মানে কিভাবে এগোচ্ছে আমাদের দেশ। আচ্ছা, এই জন্যই তো বলছি আমরা নয়া ভারত। হ্যাঁ, ওকে, মানে আপনি মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না, শুধু আপনি আপনার পরিবারের স্বার্থে আপনি রাজনীতিটা করবেন, কোন কমিউনিটিকে ইনফ্লুয়েন্স করে আপনি শাসন ক্ষমতা ধরে রাখবেন বা ক্ষমতার অলিন্দে আপনি ঘুরপাক খাবেন, এই সুযোগটা কিন্তু আগামী দিনে থাকছে না। যিনি যেই পর্যায়ে জনপ্রতিনিধি হন না কেন, ওনাকে নিয়মিত তার জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গভর্নমেন্টের যে সমস্ত, সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে তার বাস্তবায়ন হচ্ছে কিনা এবং প্রকল্পগুলি নেওয়া হচ্ছে, সেই প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা তার উপর নির্ভর করে তার নির্বাচিত হওয়ার বিষয়টি। আগামী দিনে কষ্ট, যে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে বাড়িতে বসে যারা রাজনীতি করেন, জমিদারি ভিত্তিতে যারা রাজনীতিটা করেন, তাদের জন্য সমস্যা তো হবেই। ওকে, আপনার ইঙ্গিত তো অনেকটাই স্পষ্ট হচ্ছে, আপনি যেটা বলছেন দর্শক বন্ধুরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছে কাদের দিকে ইঙ্গিত করা হচ্ছে। এখন হচ্ছে অনেকেই অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসেন বন্ধুবাবু, অনেকেই বলছেন যে দেশের, আমি শুরুতেও যেটা বলছিলাম যে দেশে এমন অনেক সমস্যা আছে যেগুলো এই মুহূর্তে সমস্যাগুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন এবং সেই সমস্যাগুলো থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই এই বিল পেশ। এই বিল পাশ হওয়ার জন্য অনেক সমর্থনের প্রয়োজন, যেটা এই মুহূর্তে এনডিএর কাছে নেই বা বিজেপির কাছে নেই, কিন্তু চর্চার মধ্যে রেখে মানুষকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই প্রয়াস। কি প্রতিক্রিয়া আপনার? সমস্যাগুলি অনেক আছে, দেশের সামনে সমস্যা আছে। আমি শুরুতেই বলেছি সমস্যা নিরসনের জন্য এই বিষয়গুলি, দেশকে মানে শক্তিধর রাষ্ট্রে পরিণত করার জন্য এই বিষয়টা প্রয়োজন। এবং আমরা যে লক্ষ্যমাত্রা নিয়েছি, স্বাধীনতার শতবর্ষ পূর্তির সময় আমাদের দেশ মানে মানে সারা বিশ্বের মধ্যে আমাদের যে অবস্থানটা হবে সেটা আমাদের মানে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন কি হবে, আমরা বিশ্বগুরুর চিন্তা করি। তো এই জন্য তো এই সমস্ত পদক্ষেপগুলি নিতেই হবে, এই সমস্ত পদক্ষেপগুলি নিতেই হবে। এতে কোনো রাজনৈতিক নেতার যদি ক্ষতি সাধন হয়, ভোটের রাজনীতিতে তাদের যদি সমস্যা হয়, তার জন্য রাষ্ট্র স্বার্থ বলি দেওয়া যায় না। ওকে, একটা শেষ প্রশ্ন, বিজেপির এই বিল বা বর্তমান সরকারের এই বিল যদি পাশ হয় সেটা সরকারের বিরুদ্ধে বুমেরাং হবে না তো? কারণ ধরে নেওয়া যাক যে 2034-এ যদি এই বিল পাশ হয়, 2034-এর লোকসভায় এই বিল চালু হলো, এই নীতি চালু হলো এবং তখন বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে হলো, তখন যদি কেন্দ্র সরকার কোনোভাবে পালাবদল হয় তাহলে সেটা বুমেরাং হবে না তো? না না, বুমেরাং এর কথাটা আপনি কিভাবে পরিকল্পনা করছেন বা কিভাবে হচ্ছে আমি বলছি কিভাবে হচ্ছে বলছি না। আমরা কিন্তু আমি প্রথমেই বলেছি এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। আমরা যদি আমাদের নীতিগত সিদ্ধান্ত থেকে সরে আসতাম, এ দেশে এতটা দীর্ঘ সময় ধরে আমাদের বিরোধী দলে বসে থাকতে হতো না। রাম মন্দির ইস্যু যদি আমরা ছেড়ে দিতাম, 370 ধারার সঙ্গে যদি আমরা কম্প্রোমাইজ করতাম,
কিন্তু এটার জন্য 10 বছর অপেক্ষা করলেন কেন? আপনাদের তো আগেই তো ছিল, আগে তো বহুমত ছিল, তাহলে তখন আপনারা করলেন না কেন? না, প্রতিটি এক একটা ধাপ আছে। ওকে। আমি তো বলেছি এটা তো 17 সালের এসছিল বিষয়টা, তখন বিরোধী দলের একটা ইয়ে ছিল। আমরা এই সমস্ত বিষয়ে আমি আগেও বলেছি আপনাকে, রাম মন্দিরটা আপনাদের নীতিগত ইস্যু ছিল এবং এক দেশ এক নির্বাচনও নীতিগত ইস্যু ছিল। এক দেশ এক নির্বাচন আগে স্থান পেল না কেন? রাম মন্দিরের আগে স্থান পেল না কেন দেশের হিতে? রাম মন্দির তো শুধু রাম মন্দির নয়, সেটা রাষ্ট্র মন্দির। আচ্ছা, সেটা রাষ্ট্র মন্দির। এখন মানুষের মধ্যে সেই চিন্তা শক্তির বিকাশ ঘটবে রাষ্ট্রের কি হওয়া ছিল, যে আমরা স্বাধীন হয়েছি, তন্ত্রটা আমাদের ছিল না, তন্ত্রটা স্বতন্ত্র, এই তন্ত্রটা তো নিজের হতে হবে। এই জন্য ব্রিটিশের আইনও একটার পর একটা বাতিল হচ্ছে। ব্রিটিশের যে আইনগুলি ছিল, বিএনএস চালু হয়েছে এখন, সবগুলি মানে পরিবর্তন হচ্ছে। এই সমস্ত বিষয়গুলিও যারা এই কাজগুলি করছে, যারা এর বিরোধিতা করছে, বিশেষ করে আমি অন্যান্য রাজনৈতিক দল তাদের অবস্থান পাল্টাবে আগামী দিনে। কংগ্রেসের কথা বলছি, কংগ্রেস এখনো লোকসভায় দাঁড়িয়ে বলে ভারত ব্রিটিশদের আসার আগে রাষ্ট্র ছিল না, একটা রাষ্ট্র ছিল না। এখনো দাঁড়িয়ে তারা এই কথাটাই বলে, ব্রিটিশদের আসার পরে রাষ্ট্র হয়েছে। তাদের রাষ্ট্র গঠন তত্ত্বটা ওই ব্রিটিশদের দেওয়া রাষ্ট্র তত্ত্ব নিয়েই তারা চলছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। বুঝলেন? আমাদের আরেকটা বিষয় আপনাকে বলছি, অনেক রাজনৈতিক দল বিরোধিতা করছে কারণ তাদের দলের কর্মীদের ধরে রাখা যাবে না, কারণ তাদের দলের কর্মীদের ধরে রাখা হয় নির্বাচন দিয়ে। তাদের কাছে অন্য কোনো এজেন্ডা নেই, শুধু ভোটের নির্বাচন। বিরোধিতা করলেই ভারতীয় জনতা পার্টির শুধু ভোটের রাজনীতি করে না, আমরা সেবাই সংগঠন, আমাদের কর্মসূচি সারা বছর ধরে এই কর্মসূচিগুলি চলে। নির্বাচনের সময় যদি মানে শুধু আমাদের কার্যকর্তারা নিযুক্ত আলোচনা করতে পারবো। নবেন্দ্রবাবু, অসংখ্য ধন্যবাদ। এক দেশ এক নির্বাচনের আগামী দিনের পাশ হওয়া, এই বিল পাশ হওয়ার সম্ভাবনা কতটা, তা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। অবশ্যই আজ আপনি ছিলেন, আপনি আপনার মতামত জানালেন। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। দর্শক বন্ধুরা, এক দেশ এক নির্বাচন নিয়ে 1983 সালে নির্বাচন কমিশন সুপারিশ করেছিল, কিন্তু তৎকালীন সরকার আমল দেয়নি। 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার এলে এক দেশ এক নির্বাচন চালু করবে। 10 বছর পর সেই বিল পেশ হলো। 2023 সালে এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়। কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পায় বিলটি। মঙ্গলবার বিলটি পেশ হয় লোকসভায়, তারপর তা পাঠানো হয় জেপিসিতে। এবার দেখার আগামী দিনে এই বিল পাশ হয় কিনা, সেদিকে নজর রাখবো আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।